স্ক্রিনে ভেসে ওঠা ছবিটা ভালো করে দেখুন। এটা কোনো সিনেমা দৃশ্য বা এআই জেনারেটেড ছবি নয়। এটা 14 বছরের এক কিশোরের আকাশ থেকে খসে পড়ার বাস্তব একটা মুহূর্ত। প্লেনের চাকার ভিতরে লুকিয়ে বিশ্বখরার স্বপ্ন যে এত ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে তা কল্পনাও করা যায় না। -50 ডিগ্রি তাপমাত্রা, অক্সিজেনের অভাব, বিমানের চাকার ভিতরের অন্ধকার জগৎটা ঠিক কতটা নারকীয় হতে পারে। অবাক করা বিষয় হলো বিজ্ঞানের সব হিসেব উল্টে দিয়ে এরপরেও কেউ কেউ জ্যান্ত ফিরে আসে। কিভাবে? প্লেনের চাকায় করে অনেকেই পাড়ি দেওয়ার চেষ্টা করেছে এক দেশ থেকে আরেক দেশে যেতে, যা আপনি হয়তো কল্পনাও করতে পারছেন না। কিন্তু ব্যাপারটা কতটা ভয়ানক হতে পারে সেই সব কিছু ঘটনারই সাক্ষী আজ আমরা হতে চলেছি। স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন তাতে একটা জ্যান্ত মানুষকে প্লেন থেকে পড়তে দেখা যাচ্ছে। এটা একটা আসল ছবি যা অস্ট্রেলিয়ায় 1970 সালে জন গিলপিন নামের এক ফটোগ্রাফার নিজের লেন্স টেস্ট করার সময় সিডনি এয়ারপোর্টের কাছে দুর্ঘটনাবশত তুলে ফেলেছিলেন। এটা বিশ্বের সেই সব ঐতিহাসিক ছবিগুলোর মধ্যে একটি যা দেখে গা শিউরে ওঠে। আর সবচেয়ে ভয়ানক বিষয়টা কি জানেন? ফটোগ্রাফারের একদমই ধারণা ছিল না যে ছবিটা তিনি এইমাত্র ক্লিক করেছেন তার পিছনের গল্পটা কতটা শকিং এবং মর্মান্তিক। প্রায় 56 বছর আগের কথা। ঘটনাটা এমন ছিল যে কিথ স্যাপসফোর্ড নামের এক 14 বছরের ছেলে অস্ট্রেলিয়ার অন্যতম বড় শহর সিডনিতে তার বাবা মার সাথে থাকত। কিথ সম্প্রতি এক ইন্টারন্যাশনাল ফ্যামিলি ট্রিপ থেকে ফিরে আসে। এটি এমন একটি ট্রিপ যা তার মধ্যে বিশ্ব ঘোরার ভয়ঙ্কর এক নেশা তৈরি করে দেয়। কিথের বাবা চার্লস বলতেন যে তার মধ্যে সবসময় চলতে থাকার একটা প্রবণতা ছিল। তার নতুন নতুন জায়গা দেখার খুব নেশা ছিল। কিথ ঘরে টিকে থাকার মতো ছেলে ছিল না। তার বাবা মা বিরক্ত হয়ে সাউথ সিডনির এক রোমান ক্যাথলিক ইনস্টিটিউটে বা বলা ভালো এক ধরনের বয়েজ হোস্টেলে তার অ্যাডমিশন করিয়ে দেয়। এই হোস্টেলটা মূলত মানসিকভাবে চ্যালেঞ্জড বা পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য ছিল। আর কিথের বাবা মা ভেবেছিলেন এই হোস্টেলে কিথকে দিলে হয়তো কিথ শুধরে যাবে আর সে ঘরে থাকতে শুরু করবে। কিন্তু হলো এর ঠিক উল্টোটা। কিথ 2 দিনের মধ্যে সেই হোস্টেল থেকে পালিয়ে গেল আর প্রথম কিছু রাত সিডনিতে এখানে সেখানে বাইরে রাস্তায় এবং ফুটপাতে ঘুমিয়ে কাটাতে লাগলো। হোস্টেল থেকে পালানোর পর এই কয়েকদিনেই কিথ সেই মর্মান্তিক মৃত্যুর গল্পটা মনে করেছিল যা তার বাবা তাকে একবার শুনিয়েছিলেন। কিথের বাবা তাকে একবার গল্প শুনিয়েছিলেন যে কিভাবে এক স্প্যানিশ ছেলে এরোপ্লেনের আন্ডার ক্যারেজ বা চাকায় ঢুকে ট্রাভেল করেছিল আর পরে গিয়ে তার মৃত্যু হয়েছিল। কিথের বাবা চার্লস এই গল্পটা তাকে নিরুৎসাহিত করার জন্য শুনিয়েছিলেন, কিন্তু কিথের সাথে উল্টোটা হয়ে যায়। সেই 14 বছরের ছেলেটা এই গল্প থেকেই উৎসাহিত হয়ে যায় এবং প্লেনের হুইল ওয়েলে স্টো অ্যাওয়ে হয়ে বিশ্ব ঘোরার প্রতিজ্ঞা নেয়। এই দুটো গুরুত্বপূর্ণ শব্দের অর্থ আপনার ভালো করে জানা উচিত, কারণ সামনে এই ভিডিওতে এই দুটি শব্দের ব্যবহার বারবার হতে থাকবে। হুইল ওয়েলের মানে হলো প্লেনের ল্যান্ডিং গিয়ার বা চাকাগুলো যেখানে ভাঁজ হয়ে ভিতরে লুকায়, সেই কম্পার্টমেন্ট বা কুঠুরিকে হুইল ওয়েল বলে। মূলত এটা এরোপ্লেনের চাকা রাখার আলমারের মতো হয়। আর স্টো অ্যাওয়ে এর মানে হলো যে ব্যক্তি টিকিট ছাড়া লুকিয়ে লুকিয়ে বা বেআইনিভাবে কোনো গাড়ি, প্লেন বা জাহাজে ট্রাভেল করে। যাই হোক, 22 ফেব্রুয়ারি 1970-এর সেই দিনটা চলে আসে। হোস্টেল থেকে পালানো 14 বছরের কিথ স্যাপসফোর্ড বিশ্ব ঘোরার উদ্দেশ্যে সিডনি কিংসফোর্ড স্মিথ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফেন্সিং বা বাউন্ডারি ওয়ালের কাছে পৌঁছে যায়। কোনোভাবে কিথ ফেন্সিং পার করে এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়ে এবং লুকিয়ে লুকিয়ে টারম্যাকে পৌঁছানোর চেষ্টা করে। টারম্যাক মানে হলো এয়ারপোর্টের সেই শক্ত মাটি বা পিচ ঢালা জায়গা যেখানে প্লেনগুলো দাঁড়িয়ে থাকে বা টেক অফ এবং ল্যান্ডিং এর আগে থামে। আজ থেকে 56 বছর আগে 1970 সালে এই লেভেলের সিকিউরিটি এয়ারপোর্টে থাকতো না যেমনটা আজ থাকে। এই কারণেই কিথ শেষমেশ এয়ারপোর্টের ট্যাক্সিওয়ে পর্যন্ত লুকিয়ে পৌঁছে গিয়ে জাপান এয়ারলাইন্সের পার্ক করা ডগলাস DC-8 এরোপ্লেনের হুইল ওয়েলের ভেতরে পা টিপে টিপে ঢুকে যায়। সেখানে বসে সে নিজের জায়গা করে নেয়। আর এখন শুধু সে অপেক্ষা করছিল সেই মুহূর্তে যখন তার স্বপ্নের উড়ান শুরু হবে। কয়েক ঘন্টা কেটে যায় আর তারপর টেক অফের জন্য প্লেন সবচেয়ে প্রথম মুভমেন্ট বা নড়াচড়া করে। প্লেন রানওয়ের দিকে যাওয়া শুরু করে এবং কিথের হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করে। জাপান এয়ারলাইন্সের এই প্লেন অস্ট্রেলিয়ার সিডনি থেকে জাপানের টোকিও পর্যন্ত যাচ্ছিল। এই সফরের দূরত্ব প্রায় 7500 কিলোমিটার হতে চলেছিল আর ফ্লাইটের সময়ও প্রায় 8 থেকে 9 ঘন্টা। অবশেষে সেই মুহূর্ত চলে এলো যখন প্লেন ফুল থ্রাস্টে যায়। প্লেন টেক অফ করে হাওয়ায় ভাসতে শুরু করে। এ পর্যন্ত কিথ স্যাপসফোর্ডের গল্পে সব ভালোই ছিল। আপাতত সে খুশি ছিল, যেমনটা সে ভেবেছিল তেমনটাই হচ্ছে। কিন্তু তার একটা অনেক বড় ভুল হয়ে গেল। কিথ স্যাপসফোর্ড স্বপ্নেও ভাবেনি যে প্লেনের ল্যান্ডিং গিয়ার অর্থাৎ চাকাগুলো হাওয়ায় ওড়ার পর যখন আবার ভেতরে আসবে তখন হুইল ওয়েল আবার খুলবে।
যেই কথার ভয় ছিল সেটাই হলো। হুইল ওয়েল খুলল এবং 14 বছরের সেই কিথ স্যাপসফোর্ড যে বিশ্ব ঘুরতে চেয়েছিল 200 ফুট উচ্চতা থেকে নিচে মাটিতে পড়ে গেল। এই পুরো ঘটনায় রেয়ার অফ দ্য রেয়ার, ওয়ান্স ইন আ লাইফ টাইম মুহূর্ত এটাও ক্যাপচার হলো যে সিডনি এয়ারপোর্টের কাছেই জন গিলপির নামের এক ফটোগ্রাফার নিজের ক্যামেরার নতুন লেন্স টেস্ট করার জন্য এই এয়ারপ্লেনের টেক অফের ছবি তুলছিলেন। সেই ছবি তুলতে গিয়ে 14 বছরের কিথ স্যাপসফোর্ডও প্লেন থেকে পড়ন্ত অবস্থায় ক্যামেরা বন্দী হয়ে গেল। সত্যি বলতে এটা কল্পনা করাও কঠিন যে সেই সময় তার কতটা ভয় লেগেছিল। এমনকি এটাও কল্পনা করা কঠিন যে এই ছবি দেখার পর কিথের বাবা মায়ের উপর দিয়ে কি ঝড় বয়ে গিয়েছিল। যখন আপনার আদরের ছেলে ইতিমধ্যে স্ট্রাগল বা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে আর আপনি তাকে লাইফে ট্র্যাক আনার জন্য অনেক চেষ্টা করছেন, তখন এমন দৃশ্য দেখা কতটা হৃদয় বিদারক হতে পারে। হুইল ওয়েলে ঢোকার কারণে কিথের সাথে যা হলো সেই ঘটনা আমাদের এই প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছিল যে কিছুদিন আগেই কাবুল থেকে দিল্লি আসা ফ্লাইটে একটা 13 বছরের ছেলে হুইল ওয়েলে ঢুকেই সহজেই জীবিত দিল্লি পৌঁছে যায়। তাহলে এটা কি করে হতে পারে যে কিথ তো হুইল ওয়েল থেকে পড়ে গেল, কিন্তু এই 13 বছরের ছেলেটা হুইল ওয়েলে পুরো 1.5 ঘন্টার বেশি সময়ের ইন্টারন্যাশনাল ফ্লাইট সেফলি ট্রাভেল করে ইন্ডিয়া আসতে পেরেছিল? এই প্রশ্নের বিস্তারিত উত্তর সামনেই দিব, কিন্তু আপাতত এটা বুঝুন যে টেকনিশিয়ানরা এটা মনে করেন যে যদি কিথ স্যাপসফোর্ড সেদিন পড়ে না গিয়ে মারা যেত, তবুও খুব নগণ্য বা নায়ের সমান চান্স ছিল যে ফ্লাইটের জাপানে পৌঁছানো পর্যন্ত সে বেঁচে থাকতে পারত। যখন হুইল ওয়েলে স্টোওয়ে করে ট্রাভেল করা লোকদের উপর স্টাডি করা হলো, তখন দেখা গেল যে তাদের মৃত্যু হার 77%-এরও বেশি। অর্থাৎ এভাবে বেআইনিভাবে হুইল ওয়েলে ঢুকে ট্রাভেল করা প্রতি 100 জনের মধ্যে 77 জনের বেশি লোক গন্তব্যে পৌঁছাতেই পারে না এবং নিজের প্রাণ হারিয়ে ফেলে। আর বাকি লোকেরা যদি জীবিত পৌঁছেও যায়, তাদের মধ্যে খুব কমই জীবন নিয়ে সহি সালামতে পৌঁছাতে পারে। যেমনটা আমরা কিছুদিন আগে হওয়া কাবুল টু ইন্ডিয়া আসা 13 বছরের আফগান বালকের কেসে দেখতে পেয়েছিলাম। এরকম বিপজ্জনক জায়গায় ভ্রমণ করে যদি কিছু মানুষ জ্যান্তও পৌঁছায়, তারপরেও তাদের জীবনের এমন অবস্থা থাকে যে তাদের বাঁচার কোনো মানেই হয় না। এই বিপজ্জনক উপায়ে সফর করায় মৃত্যু হওয়া বা পার্মানেন্ট ইনজুরি হওয়ার পিছনে টেকনিশিয়ানরা মোট 5টি কারণ মনে করেন। সবথেকে প্রথম কারণ হলো হাইপোক্সিয়া, অর্থাৎ অক্সিজেনের অভাব। যখন প্লেন 30 থেকে 40,000 ফুটের উপরে ওড়ে, তখন বাতাস খুব পাতলা হয়ে যায়, মানে অক্সিজেন খুব কম পাওয়া যায়। মানুষের শরীরকে ঠিকভাবে চালানোর জন্য অক্সিজেন প্রয়োজন, আর যখন অক্সিজেন কম হয়ে যায় তখন মস্তিষ্ক ঝাপসা বা কাজ করা বন্ধ করে দেয়। মানুষ কনফিউজড হয়ে যায়, এমনকি অজ্ঞান পর্যন্ত হয়ে যায় বা মারাও যেতে পারে। এই কন্ডিশনটাকে হাইপোক্সিয়া বলে। হুইল ওয়েলে কোনো অক্সিজেন থাকে না, তাই বেশিক্ষণ সেখানে থাকার মানে হলো ব্রেন ফেল করা এবং মৃত্যুর খুব কাছে চলে আসা। তাই হুইল ওয়েলে ট্রাভেল করা প্রায় আত্মহত্যার সমানই হয়। দ্বিতীয় কারণ হলো হাইপোথার্মিয়া, অর্থাৎ ভাবতেও পারবেন না এমন ঠান্ডা। যখন প্লেন এতটা বেশি উচ্চতা ধরে নেয়, তখন হুইল ওয়েলের তাপমাত্রা -40°C থেকে -60°C পর্যন্ত নেমে যায়। অর্থাৎ এতটা ঠান্ডা যে মানুষের শরীরের তাপমাত্রা খুব তাড়াতাড়ি কমে যায়। যখন বডি নিজের নর্মাল তাপমাত্রা মেইনটেইন করতে পারে না, তখন অঙ্গ প্রত্যঙ্গ ফেল হতে শুরু করে, রক্তের প্রবাহ থামে এবং মানুষের বেঁচে থাকার কোনো সম্ভাবনা থাকে না। ঠান্ডার কারণে ফ্রস্ট বাইটও হয়, যাতে মানুষের হাত পায়ের অংশ এমন হয়ে যায় যেন পচে গলে গেছে। এমন চরম ঠান্ডায় বেঁচে ফেরা কোনো মিরাকল বা অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। তৃতীয় কারণ তো সেটাই যা আমরা কিথের কেসে দেখেছি, ল্যান্ডিং গিয়ার খোলার বা বন্ধ হওয়ার সময় প্লেন থেকে পড়ে যাওয়ার পুরো সম্ভাবনা। চতুর্থ কারণ হলো পার্মানেন্ট হিয়ারিং ড্যামেজ। প্লেনের ইঞ্জিনের কাছে নয়েজ লেভেল বা শব্দের মাত্রা অনেক বেশি হয়, 140 ডেসিবেল পর্যন্ত, যা রকেট লঞ্চের সমান জোরালো হয়। যদি মানুষ দীর্ঘ সময় ধরে একদম খোলা অবস্থায় থাকে এই শব্দের সামনে, তবে তার শ্রবণ শক্তি পার্মানেন্টলি নষ্ট হতে পারে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ কারণ হলো বডি ক্র্যাশ। ল্যান্ডিং গিয়ার রিট্র্যাক্ট বা ভেতরে ঢোকার সময় হুইল ওয়েলের জায়গা খুব ছোট হয় এবং মেটাল পার্টস বা ধাতব অংশগুলো একে অপরের সাথে মিশে। যে ব্যক্তি বেআইনিভাবে ট্রাভেল করছে সে যদি একটুও ভুল জায়গায় থাকে, তবে গিয়ারের পার্টস তার উপর চলে আসতে পারে, যার ফলে শরীরের মারাত্মক ইনজুরি বা ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে। এখানে এরোপ্লেনের টায়ারের সাইজ আর মানুষের সাইজ দেখলেই বুঝতে পারবেন। প্লেনের মেকানিক্যাল পার্টস আর তাদের মুভমেন্টও এতটা শক্তিশালী হয় যে মানুষের জীবিত বাঁচা কঠিন। এইসব জিনিসের কারণে হুইল ওয়েলে লুকিয়ে ট্রাভেল করা এক ডেঞ্জারাস গ্যাম্বল বা জুয়ার মতো। আর এটাই কারণ যে 77%-এর বেশি মানুষ নিজেদের প্রাণ হারিয়ে ফেলে। যাই হোক, কিছুদিন আগে হওয়া কাবুল টু দিল্লি আসা 13 বছরের আফগান বালকের কেসটি সেই দুই ভাইয়ের কথা মনে করিয়ে দিল, যারা 1996 সালে এই একই উপায়ে ট্রাভেল করছিল। খুব মনোযোগ দিয়ে দেখুন ওই দুই ভাইয়ের সাথে কি কি হয়েছিল। ঘটনাটি 30 বছর আগে 1996-এর অক্টোবর মাসের পাঞ্জাবের এক ছোট গ্রামে এক কৃষক পরিবার থেকে উঠে আসা প্রদীপ সাইনি এবং বিজয় সাইনি নামের দুই ভাই থাকত। প্রদীপ সাইনির বয়স ছিল 23 বছর আর তার ছোট ভাই বিজয় সাইনির বয়স ছিল 19 বছর। এরা দুইজন ভাই কার মেকানিকের কাজ করত। 90-এর দশক ছিল আর সেই সময় পাঞ্জাবে মিলিটেন্সি বা উগ্রবাদ শেষ হওয়ার মুখে ছিল।
এই দুই ভাইয়ের ভয় ছিল যে পুলিশ এদের এই কারণে ধরে নেবে যে এদের উপর অভিযোগ ছিল তারা খালিস্তান বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সাথে যুক্ত রয়েছে। লন্ডনের সাউথ হলে থাকা এদের যে আত্মীয়রা ছিল পাঞ্জাবি কমিউনিটির, তারা বেশ সফল ছিল সেই সময়। তাই এরা ভেবেছিল যে যদি এরাও সেখানে চলে যায় তবে এদের লাইফটাও সেট হয়ে যাবে, টাকা, চাকরি, ফ্যামিলি ইত্যাদি সব দিক থেকেই সব ভালোই হবে। কিন্তু এরা ভিসা পেল না, কারণ টাকা কম ছিল। তাই এরা দিল্লি পৌঁছে গেল। তারপর দিল্লিতে এরা এক এজেন্টের সাথে দেখা করলো, যাকে এই দুই ভাই 150 পাউন্ড দিল। এখন এই এরোপ্লেনের স্ট্রাকচারটা বুঝুন। এটা হলো প্লেনের সামনের চাকার হুইল ওয়েল, আর এটা হলো ব্যাগেজ কম্পার্টমেন্ট। তো সেই এজেন্টটি দুই ভাইকে বলল যে ওয়েল থেকে ব্যাগেজ কম্পার্টমেন্ট পর্যন্ত একটি রাস্তা যায়, ওই রাস্তা দিয়ে আমরা ব্যাগেজ কম্পার্টমেন্টে ঢুকে যাব। এই দুই ভাই ভাবলো এটা তো খুব সহজ, এমনটাই করে নেব। কিন্তু আসল সত্যিটা ছিল যে এজেন্ট এদের বোকা বানাচ্ছিল। আসলে হুইল ওয়েল থেকে কোনো রাস্তা ব্যাগেজ কম্পার্টমেন্টের দিকে যায়ই না। যাই হোক, 14 অক্টোবর 1996 সেই রাত চলে আসে যখন ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লির রানওয়েতে এই দুই ভাই অন্ধকারে ঢুকে পড়ে। এরা প্রথম যে প্লেনটা দেখলো, অর্থাৎ ব্রিটিশ এয়ারওয়েজ বোয়িং 747 জাম্বো জেট, যা দিল্লি থেকে লন্ডন যাচ্ছিল, তার নোজ হুইল ওয়েল অর্থাৎ প্লেনের সামনের চাকার কম্পার্টমেন্টে এরা চড়ে বসলো। এয়ারপোর্টগুলোতে সেই সময় সিকিউরিটি লেভেল ওই লেভেলের কড়াকড়ি ছিল না। এখন এই দুই ভাই হুইল ওয়েলে গিয়ে লুকিয়ে বসে তো গেল ঠিকই, কিন্তু এরা এটা জানতো না যে ব্যাগেজ কম্পার্টমেন্টে যাওয়ার কোনো রাস্তা নেই। আর তার উপর এদের তো ঠান্ডারও কোনো আন্দাজ ছিল না, তাই এরা প্যান্ট, শার্ট আর পাতলা জ্যাকেটের মতো সাধারণ জামা কাপড়ই পরে এসেছিল। এখন যেই মাত্র প্লেন রানওয়েতে গিয়ে টেক অফ করলো, তখন সব থেকে প্রথম ভয়ঙ্কর জিনিস যা এরা অনুভব করেছিল তা ছিল টেক অফ করার পর প্লেনের গরম চাকাগুলো যা প্লেনের ভেতরে এসেছিল। হুইল ওয়েলে ঢোকার পর থেকেই এরা ক্রমাগত ব্যাগেজ কম্পার্টমেন্টের দরজা খুঁজছিল, কিন্তু দরজা পাওয়াই যাচ্ছিল না, কারণ এমন কোনো যাতায়াতের দরজাই হয় না। এজেন্ট তো এদেরকে মিথ্যে বলেছিল। এই পুরো ফ্লাইট 6500 কিলোমিটারের মতো ছিল, পুরো 10 ঘন্টা। আর যেই মাত্র প্লেন 30 থেকে 40,000 ফুটের উচ্চতায় পৌঁছালো, তখন এই দুই ভাইয়ের পিলে চমকে গেল। এদের এমন মনে হচ্ছিল যেন আর্কটিকে চলে এসেছে। তাপমাত্রা -60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছিল। প্লেনের একটা হাইটে পৌঁছানোর পর হুইল ওয়েল দুনিয়ার সব থেকে বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটি হয়ে যায়। সেখানে প্রেসার, তাপমাত্রা বা অক্সিজেন মেইনটেইন করার সুবিধা থাকে না। প্লেন যখন হাইটে যেতে লাগলো, টেক অফের কিছু মিনিট পরে অক্সিজেনের অভাবের কারণে অর্থাৎ হাইপোক্সিয়ার কারণে প্রথমে বড় ভাই প্রদীপ অজ্ঞান হয়ে গেল। বিজয় স্ট্রাগল করছিল, কিন্তু তারও শরীর এক্সট্রিমলি লো টেম্পারেচারের অর্থাৎ হাইপোথার্মিয়ার কারণে জমে গেল। তাদের সামান্যভাবে ধরে রাখার ক্ষমতা ছিল। এভাবে প্রায় পুরো সফর কেটে গেল। দুজনে আলাদা আলাদা কোণায় পড়েছিল। এখন এই সফর শেষ হওয়ার পথে। পাইলটরা ল্যান্ডিং এর অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, আর প্লেন এখন লন্ডনে ল্যান্ড করার জন্য নিজের উচ্চতা কমাচ্ছে। এই সময় পর্যন্ত প্রদীপ আর বিজয়ের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে বিজয় তো হাইপোথার্মিয়ার কারণে ইতিমধ্যেই মারা গিয়েছিল। শুধু তার মৃতদেহ হুইল ওয়েলের কোণায় পড়েছিল। কিন্তু প্রদীপের ভাগ্য ভালো ছিল যে প্রদীপের শরীর সাসপেন্ডেড অ্যানিমেশন মোডে চলে গিয়েছিল। সাসপেন্ডেড অ্যানিমেশন মোডের মানে সহজ শব্দে হলো যে বডি টেম্পোরারিলি বা সাময়িকভাবে পজ মোডে চলে যায়। মানুষের শরীরের এই অবস্থায় হার্টবিট খুব স্লো হয়ে যায়, শ্বাস প্রশ্বাস প্রায় থেমে যায় এবং মেটাবলিজমও খুব বেশি স্লো হয়ে যায়। কিন্তু ওভারঅল মানুষ টেকনিক্যালি জীবিতই থাকে। ডাক্তাররা বা সায়েন্টিস্টরা একে কখনো কখনো এমার্জেন্সি সার্জারি, অর্গান ট্রান্সপ্লান্ট বা স্পেস ট্রাভেল রিসার্চের মতো জিনিসগুলোর জন্য এক্সপ্লোর করেন, যাতে শরীরের ড্যামেজ না হয় এবং টাইম ফ্রিজের মতো এফেক্ট পাওয়া যায়। প্রায় 600 মিটার বা 2000 ফুট উচ্চতায় নিজেকে ল্যান্ডিং এর জন্য যেই মাত্র প্লেনের হুইল ওয়েল খুললো এবং ল্যান্ডিং গিয়ার বাইরে এলো, তখন বিজয়ের মৃতদেহ হুইল ওয়েল থেকে পিছলে গেল এবং হেলথাম এরিয়ায় একটা বাগানে গিয়ে পড়লো। এই অজ্ঞাত বা আনআইডেন্টিফাইড মৃতদেহ 5 দিন পর পাওয়া যায় এবং তারপর ডিএনএ থেকে পরিবারের খোঁজ মেলে। অন্যদিকে প্রদীপ বেঁচে ছিল, কিন্তু অজ্ঞান এবং দিশাহারা ছিল। ল্যান্ডিং এর পর গ্রাউন্ড স্টাফরা তাকে রানওয়েতে পড়ে থাকতে দেখে। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কোনো বড় চোট লাগেনি। সেই ফ্লাইটের কিছুই মনে করতে পারছিল না, শুধু নিজের সেই মৃত ভাইয়ের নাম বারবার নিচ্ছিল, বারবার বিজয় বিজয় বলে ডাকছিল দুঃস্বপ্নের মতো। প্রথমে তো সে ইউকের কর্তৃপক্ষের কাছে অ্যাসাইলাম বা আশ্রয় চেয়েছিল, কিন্তু সেটা রিজেক্ট হয়ে যায়। ব্রিটিশ লিডাররা এবং ইন্ডিয়ান বংশোদ্ভূত লোকেরা তার খুব সাপোর্ট করেছিল। শেষমেশ প্রদীপ ইউকেতে সেটেল হয়েই গেল। বর্তমানে প্রদীপ লন্ডনে থাকে এবং ভাগ্যের পরিহাস দেখুন, সে সেই এয়ারপোর্টেই কাজ করে যেই এয়ারপোর্টে তার ফ্লাইট ল্যান্ড করেছিল। প্রদীপের ছোট ভাই বিজয়ের বডিকে ইন্ডিয়ায় ফেরত আনা হয়। প্রদীপ 6 বছর ধরে ডিপ্রেশনে ছিল। এখন প্রায় সব কেসেই হুইল ওয়েল কম্পার্টমেন্টে আমরা বেঁচে থাকার চান্স ইতিমধ্যেই না এর সমান দেখতে পাচ্ছিলাম। তো প্রশ্ন হলো যে এই 13 বছরের আফগান বালক যে কাবুল টু দিল্লি এলো, সে সহি সালামতে কিভাবে পৌঁছালো? দেখুন, আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে 250 কিলোমিটার দূরে এক শহর আছে কুন্দুজ নামের। এই ছেলেটা এই শহরেরই বাসিন্দা ছিল। রবিবার খুব ভোরে এই ছেলেটি কাবুলের হামিদ কারজাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায়
সিকিউরিটিকে বোকা বানিয়ে কুর্তা পাজামায় প্যাসেঞ্জারদের ভিড়ের পিছনে পিছনে লুকিয়ে চলতে চলতে এই ছেলেটা প্রথমে টারম্যাকে পৌঁছায় আর তারপর হুইল ওয়েলে ঢুকে যায়। তার কাছে কোনো জিনিসপত্র ছিল না, সে শুধুই আউট অফ কিউরিসিটি বা কৌতূহলবশত আফগানিস্তান থেকে পালিয়ে ইরান যেতে চেয়েছিল ঘুরতে, তাই হুইল ওয়েল কম্পার্টমেন্টে ঢুকে গিয়েছিল। লাগেজ বা মালপত্রের নামে তার কাছে শুধু একটি লাল রঙের স্পিকার ছিল, আর কিছুই ছিল না। তো প্লেন সকাল 8:46-এ কাবুল আফগানিস্তান থেকে টেক অফ করে। 1000 কিলোমিটারের দূরত্ব ছিল আর মাত্র 94 মিনিটের ফ্লাইট ছিল। প্রায় 1.5 ঘন্টা পর প্লেন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করলো। সেফ ল্যান্ডিং হওয়ার পর ছেলেটি বেরিয়ে এলো আর টারম্যাকে, অর্থাৎ সেই শক্ত জায়গায় যেখানে প্লেন দাঁড়িয়ে থাকে, সেখানে এদিক ওদিক ঘুরতে লাগলো। যেই মাত্র স্টাফরা এই ছেলেটিকে দেখলো তখন তারা অবাক হয়ে গেল এবং ইন্ডিয়ার এয়ারপোর্টের সিকিউরিটির খেয়াল রাখা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ এর হাতে ছেলেটিকে তুলে দিল। সিআইএসএফ যখন চেকিং করলো তখন কোনো স্পাই বা গুপ্তচর কিংবা টেরোরিজম বা জঙ্গিবাদের কোনো অ্যাঙ্গেল তো পেল না। কিন্তু আরো জিজ্ঞাসাবাদ করার পর শুধু এটা জানা গেল যে সে দিল্লি আসতে চায়নি, ইরান যেতে চেয়েছিল। ভুল করে দিল্লিগামী ফ্লাইটের হুইল ওয়েল কম্পার্টমেন্টে চড়ে বসেছিল। সাথে হুইল ওয়েলে ঢুকে সফর করার এত বড় ঝুঁকি এই জন্য নিয়েছিল কারণ সে অনেক কিউরিয়াস ছিল এবং আফগানিস্তানের বাইরে বেরিয়ে এক্সপ্লোর করতে চেয়েছিল। এখন কোনো ক্রিমিনাল ইন্টেন্ট বা অপরাধমূলক উদ্দেশ্য তো ছিলই না, তাই সিআইএসএফ কোনো চার্জ লাগালো না। আর সেই দিনই বিকেল 4টায় সেম প্লেনে 13 বছরের সেই আফগানি ছেলেটিকে কর্তৃপক্ষ কাবুল ফেরত পাঠিয়ে দিল। এই ছেলের হুইল ওয়েল কম্পার্টমেন্টের সফরে বেঁচে থাকার পিছনে সব থেকে প্রথম কারণ তো হলো শর্টার ফ্লাইট ডিউরেশন বা ফ্লাইটের কম সময়। এই ফ্লাইট বাকি কেসগুলোর মতো খুব লম্বা নয়, মাত্র 94 মিনিটের ছিল। 1.5 ঘন্টা এক্সপোজার এতটা বেশি লম্বা ছিল না যে যা আমরা বাকি কেসগুলোতে দেখেছি। দ্বিতীয় কারণ হলো লো মেটাবলিক ডিমান্ড, অর্থাৎ শরীর স্লো হয়ে যাওয়া। আন্দাজ করা হচ্ছে যে এর সাথে কিছুটা তেমনই হয়েছে যা সাইনি ব্রাদার্স কেসে প্রদীপ সাইনির সাথে হয়েছিল, অর্থাৎ শরীর সাসপেন্ডেড অ্যানিমেশন মোডে চলে যাওয়া। এক্সট্রিম কোল্ড বা চরম ঠান্ডা এবং অক্সিজেন ডিফিসিয়েন্সি বা ঘাটতির কারণে অজ্ঞান হওয়ার দরুন তার শরীর কনজার্ভ মোডে চলে গিয়েছিল, তাই অক্সিজেনের ডিমান্ড বা চাহিদা বেশ কমে গিয়েছিল। তৃতীয় কারণ হলো হুইল ওয়েল কম্পার্টমেন্টের জিওমেট্রি বা গঠন এবং পার্শিয়াল শিল্ডিং। প্লেনের হুইল ওয়েলকে একটা বড় ফাঁপা বাক্সের মতো ভাবুন, যেখানে টায়ার উপরে ফোল্ড বা ভাঁজ হয়। ওই বাক্সের ভেতরে কিছু জায়গা এমন থাকে যা একটু ঢাকা বা শিল্ড করা থাকে, যেমন কোনো পাইপের পেছনের জায়গা বা টায়ারের পাশের গ্যাপ ইত্যাদি। এখানে দুটো জিনিস হয়তো ওই 13 বছরের আফগান ছেলেকে হেল্প করেছে। যখন প্লেন টেক অফ করে তখন এতে গরম তেল থাকে এবং টায়ারগুলো একটু গরম থাকে, তো শর্ট ফ্লাইট ডিউরেশনে কিছুক্ষণ পর্যন্ত এগুলো উষ্ণতা দিয়ে দেয়। দ্বিতীয় জিনিস যা এই ছেলেটির হেল্প করেছে তা হলো শেপ অফ স্পেস, অর্থাৎ ভেতরে কিছু কর্নার এমন থাকে যেখানে বাতাসের ডাইরেক্টলি বেশি ফ্লো বা প্রবাহ আসে না। এর মানে যদি কোনো ব্যক্তি ভিতরেই কোনো খুপড়ি খুঁজে সেটে বসে থাকে তবে সেও কখনো কখনো এই গরম পাইপ বা টায়ারের কাছে লেগে একটু তাপ বা বাতাসের থেকে প্রোটেকশন নিতে পারে। এই হুইল ওয়েল কম্পার্টমেন্টের জিওমেট্রি বা গঠনের পার্থক্যটা বেশ ইম্পর্টেন্ট এবং এর থেকে আপনার ওই প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে যে কিথ স্যাপসফোর্ডের কেসে তো টেক অফ করার পর প্লেনের টায়ার ভেতরে নেওয়ার জন্য হুইল ওয়েল কম্পার্টমেন্ট ওপেন হয়েছিল, যার কারণে সে প্লেন থেকে পড়ে গিয়েছিল। কিন্তু বাকি কেসগুলোতে কি টেক অফ করার পর ওপেন হয়নি? তো এখানের সোজা উত্তর এইটাই যে ওই পুরনো 1970 সালের প্লেনের টায়ার রিট্রাক্ট করার মেকানিজম বনাম আজকের জামানার প্লেনের মেকানিজম অনেক আলাদা এবং অনেক উন্নত হয়েছে। সেখানে বেঁচে থাকা এটার উপর নির্ভর করে যে যে ব্যক্তি ভেতরে হুইল ওয়েলে লুকিয়ে বসে আছে তার হুইল ওয়েলের ভেতরের পজিশন এক্স্যাক্টলি কি। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ কারণ যার জন্য এই 13 বছরের আফগান ছেলেটা বাঁচতে পারলো তা হলো লাক বা ভাগ্য। সবচেয়ে বড় ফ্যাক্টর আসলে শুধু ভাগ্যই ছিল যে ওই ছেলেটি ভালোভাবে সেফলি ট্রাভেল করতে পেরেছিল। তার ভাগ্য ভালো ছিল যে সব জিনিস একটার পর একটা অ্যালাইন হতে থাকলো। সেটা ল্যান্ডিং গিয়ারের ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম হোক, ভাইব্রেশন হোক, উইন্ড ফোর্সেস হোক বা তার শরীরের হুইল ওয়েল কম্পার্টমেন্ট ভেতরের পজিশন হোক, সব সঠিক মুহূর্তে সঠিকভাবে অ্যালাইন বা মিলে গিয়েছিল, তাই সে বেঁচে গিয়েছিল। তা না হলে কোনো চান্সই ছিল না। 100 কথার এক কথা হলো আপনাকে কখনোই জীবনে এমন বোকার মতো কাজ করা উচিত নয়, কারণ যদি বেঁচেও যান তবে অবস্থা এমন হয়ে যাবে যে হসপিটালের বিলের খরচ প্লেনের যে টিকিটের দাম তার থেকে কয়েকশো গুণ বেশি হবে। আর যদি এমন হয় তা প্লেনের টিকিট কিনে আরামে সফর করাই ভালো, কেন ফালতু চাকায় ঢুকে ঝামেলা করতে হবে। এই সব কিছু দেখে হয়তো কেউ আর কোনোদিন প্লেনের চাকায় করে সফর করার কথা মাথায় আনতেও চাইবে না।